হ্যালো, আসসালামু আলাইকুম। তো বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এই যে আম্মু তখন কি করছিল, এই যে সুজিব প্রসাদের মেয়েটিকে তুমি বলছিল করো না বাবা, কি শোনো তুমি এখন ঘুমায় যাও, এখন অনেক রাত হয়ে গেছে। আমি আর সবার ঘুমাতে কি পারবো না। অবস্থা? কেউ কমেন্ট করতেছে না ফেসবুকে তো আসলে মানে নিউজ ফিড আসলে এত স্যাড, এত স্যাড, এত 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 স্যাডনেস, স্যাড নিউজ আসলে ওয়াই সবার মানে কারোরই এই মুহূর্তে মন মানসিকতা ভালো থাকার কথা না, সবারই মন খারাপ কেন থাকার কথা এবং সবাই মানে চোখের সামনে আমরা আমরা আসলে মানে প্রথম দিন কালকে আসলে দুপুরবেলা বোঝা যায় না যে এত ভয়াবহ একটা ব্যাপার। তারপর সময় যাচ্ছে, একটার পর একটা ভিডিও, একটার পর একটা ছবি, একটার পর একটা ভিডিও, আসলে মানে কতটা কি বলবো, এই দুঃখগুলো আসলে মানে ভাষায় বোঝানো যাবে না, এত খারাপ লাগতেছে দেখে সব কিছু। এর মধ্যে দেশের মধ্যে অশান্তি তো আছেই। সারফেজ আপু এখনো ঘুমায় নাই, ও এখনো জেগে আছে। তো ঘুমাই যাও মামা। আমার ঘুম পায় না। ও নাকি ঘুম পায় না, ও একটু আজকে গাড়িতে ঘুমাই গেছিলো, স্কুল থেকে আসার সময় বিকালে অনেকক্ষণ ঘুমাই গেছিলো, এই জন্য ঘুম পায় না। নর্মালি আগে আগে ঘুমাই যায়, ওরা 10:30টায় ঘুমাই যায়। আজকে ও গাড়িতে ঘুমাই গেছিলো স্কুল থেকে আসার সময়, তারপর সারা বিকাল ঘুমাইছে, এই জন্য এখনো ঘুম পাচ্ছে না। সানভি আপু ইন্টারন্যাশনাল হোপ স্কুলে পড়ে, আর আমি সানভি সারফাস দুইজনই ইন্টারন্যাশনাল হোপ স্কুলে পড়ে। আমার এই যে পুরাই আসলে একটা ঘোরের মধ্যে আসলে এরকম লাগতেছে, মানে যত সময় যেতেছে তার কি বলতেছিল ইন্টারনেট বাংলাদেশ তার কি বলছে, আমার তো তার কি না মামি। তুমি তখন 6 বছর ছিল না, তখন তুমি ঘুরতে গেছিলে আচ্ছা, না। এস ফৌজিয়া লিখেছে একদিনও রিপ্লাই করো না, ইজাপু রিপ্লাই করে দিলাম। আসলে খুবই দুঃখজনক, স্পেশালি আমি মানে বয়স কত? কার বয়স কত? এই যে ভদ্রলোক, দাঁড়ান, 3 4 5 দাঁড়ান, 6 যখনই ওনার কান্নাটা দেখে না আমার আর 9 10 আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট, সেই দুটো বাচ্চা এটা দেখে আমার এত কষ্ট লাগতেছে আল্লাহ। করে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে ফেললো, ওনার ওয়াইফ মারা গেছে জানো, ছোট ওই বাচ্চা রেখে। বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল। আমি আল্লাহ ওনাকে ধৈর্য দেখ, আসলে ছোট বাচ্চা, দুইটা বাচ্চা রেখে যে স্কুলের যে টিচারটা মারা গেছে। এই ভদ্রলোকের তো পুরোটা জীবন সে একা হয়ে গেল, কত দুঃখের এটা, কত কষ্টের। আমার দেখতে অনেক কষ্ট। লাস্ট নিয়ে আপু কি হচ্ছে, কি বলবো আপু, আসলে এখন এই দেশের আবহাওয়া বুঝি না আপু, কি করে না করে, কি বলে না বলে। 4 5 6 7 8 9 10 সাবরিন শোকের, ইউ আর রিয়েলি অ্যামেজিং পারসন, এরকম থেকেও যেরকম আসো, দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ। সানভি আপু ঘুমাই গেছে, সানভি ঘুমাই গেছে। সারপ্রাইজ হচ্ছে যে আপনার 20 21 22 23 24 25 26 27 28 29 কিছু মানুষ কমেন্ট করতেছে যে 31 Oh my এরা God, নাকি মিথ্যা তুমি বলতেছে, 31 আপনি কি কমেন্ট সেন্স নাই, সারাদিন নিউজ দেখেন না, ভিডিওগুলো দেখেন না। আচ্ছা, Oh my God. ক্লাসের স্টুডেন্ট মারা গেছে। আসলে আপু কতজন মারা গেছে, গভর্নমেন্টের উচিত যে এটার একটা সঠিক তথ্য তালিকা প্রকাশ করা, এবং অনেক বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাইতেছে না, এটারও একটা সঠিক তালিকা প্রকাশ করা উচিত। অনেক বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাইতেছে না, আমরা এই যে আপনার বিভিন্ন পোস্টে নিউজে দেখতেছি, তো অনেক বাচ্চাদের খুঁজে পাওয়া যেতেছে না। এটা আসলে এই বাচ্চারা যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায়, বা তারা যদি না বেঁচে না থেকে থাকে তাদের লাশ কোথায়, বা মানে এগুলার সরকারের উচিত যে এখানে যদি এটার একটা সঠিক তথ্য প্রদান করা জনগণকে। যা হওয়ার সেটা তো হয়েছেই, সেটা তো আর ফিরে আনা যাবে না, বাট এটার ভবিষ্যতে যেন এরকম না হয় এটার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। ছাত্ররা যে 6টা দাবি উঠেছে, সে 6টা দাবি গভর্নমেন্ট মেনে নিতে দেখলাম, সে 6টা দাবি কত দ্রুত বাস্তবায়ন হবে
তারপরে কতজন ছাত্র মারা গেছে, এটার আসলে একটা ছাত্রছাত্রী, এটার আসলে একটা সঠিক তথ্য প্রদান করা উচিত। দেখেন, এমনিতেই যারা স্বজন হারাইছে বা যারা বাচ্চা হারাইছে, মানে নিজের চোখে বাচ্চা লাশ দেখার মতো কষ্ট আর কিছু হইতে পারে না। মানে তারপরে যারা স্বজন হারাইছে তারা যদি অন্তত পক্ষে লাশটাও পায়, তাও তো বাচ্চার কবরে যেতে পারবে, তারা যেন অন্তত পক্ষে লাশটা বুঝে পায়, বা লাশ যদি নাও থাকে সে পুরো অংশটুকু যেন বুঝে পায়। জানেন, মানুষের যখন কিচ্ছু করার থাকে না, মানুষের যখন আর কোনো অপশন থাকে না, মানুষ যদি ওই কোনো বাবা মা তার সন্তানের যদি পুরো কয়লাটাও পায়, ওই কয়লাটাকেই নিয়ে সে কবর দিবে, ওইটা আঁকড়ে ধরেই সে বাচ্চার স্মৃতি হিসেবে ওটাকেই সে ধরে রাখতে চাইবে। তো আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এটার সঠিক তদন্ত করে সঠিক লিস্ট প্রকাশ করা। কারণ আমরা যেভাবে ভিডিও দেখতেছি, যত তথ্য শুনতেছি, আসলে কি বলবো, যাদের গেছে তারা আসলে অনেক বুঝতেছে। সারফরাজ, মাম্মির ওই ফোনটা কই বাবা, তুমি যেটাতে গেম খেলো? এটা হচ্ছে যে আন্টির কাছে আছে। একটু নিয়ে আসো না প্লিজ, আমি বল প্লিজ নিয়ে এসো। ওই রুমের দরজাটা খুলে, এখানে সবাই আছে, তোমার নানু আছে এখানে, নিয়ে এসো না প্লিজ। আমার ওই ফোনটা নিয়ে এসো, তুমি একটা লক্ষ্মী শোনা ছেলে, যাও দরজাটা খুলে দেখো, তোমার নানু আছে এখানে। বর্ষা ইসলাম, যে সময় দুর্ঘটনা হয় ওই মুহূর্তে আমি ওখানেই ছিলাম, মাত্র রিক্সা থেকে নামছি, সারা রাত ঘুমাতে পারিনি, একমাত্র চোখের সামনে 20-25 জনকে নিতে দেখছি। খুবই দুঃখজনক আপু, খুবই দুঃখজনক। এবং তার মধ্যে শুনলাম যে রিক্সাওয়ালারা দাম বাড়াই ফেলছে, ভাড়া বাড়াই ফেলছে। এক ভদ্রলোকের একটা ইন্টারভিউতে দেখলাম যে 2 লিটার পানির দাম 600 টাকা করে ফেলছে। মানে এরা কি মানুষ আপু? এরা কি মৃত্যুর কথা চিন্তা করে না বলেন? মানে এই সময়ে মানুষ কিভাবে পানির দাম 200 টাকা করে, মানে 600 টাকা করে ফেলে বলেন? মানে এদের কি কোনো মৃত্যুর ভয় নাই? এদের কি কোনো মায়া নাই, দয়া নাই? আল্লাহ এদেরকে কি দিচ্ছে আসলে জানি না। খুবই দুঃখজনক। সারাদিন মানে যতবার ভাবতেছি আসলে, মানে যার যায় সে আসলে বুঝে। আর এই যে ভিডিওগুলো চোখের সামনে আসতেছে, আল্লাহ কি যে দুঃখ লাগতেছে, এত দুঃখ লাগতেছে। এই ভদ্রলোকের কান্না দেখে মানে আমার একদম এত খারাপ লাগতেছে। তার ওয়াইফ যে মেহেরিন ম্যাডাম, ওনার যে হাজব্যান্ড, মাহেরিন মনে হয় না, মাহেরিন ম্যাডামের যে হাজব্যান্ড, ওনাকে আরেকটা জিনিস দেখেন, ওনাকে কি একটা জাতীয় সম্মাননা দেওয়া যাইতো না? পাইলট যিনি মারা গেছে তাকে তো ঠিকই জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু এই যে ভদ্র মহিলা, উনি যে এই এতগুলো স্টুডেন্টের প্রাণ বাঁচাইলো, এতগুলো স্টুডেন্টের জীবন উনি বাঁচাইলো, এই ভদ্র মহিলাকে তো রাষ্ট্রীয় সম্মাননায় ওনাকে দাফন করা উচিত ছিল। ওনাকে একটা রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় স্যালুট উনি ডিজার্ভ করে, তাই না বলেন? পাইলট ঠিক আছে, পাইলট কি করছে আমরা জানি না, পাইলটকে সে তার প্রফেশন অনুযায়ী সে রাষ্ট্রীয় সম্মাননা পাঠাইছে, এটাও দুঃখজনক। সে 6 মাস আগে বিয়ে করছে, এত ইয়াং একটা ছেলে, 97 জন্ম, আমার থেকেও 3 বছরের ছোট, যে পাইলটটা মারা গেছে, একটা ইয়াং একটা ছেলে 6 মাস আগে বিয়ে করছে, ওটাও খুবই দুঃখজনক। কোনো মৃত্যুই আসলে আপু, মানে কোনো মৃত্যুই আসলে কাম্য না, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। কিন্তু এই যে টিচার যে উনি মারা গেছে, উনি যে এতগুলো বাচ্চার জীবন বাঁচাইলেন, উনি যে নিজের জীবনে তোয়াক্কা করলেন না, ওনার যে ছোট ছোট বাচ্চা রেখে উনি মারা গেলেন। ওনার হাজব্যান্ড বলতেছিল যে আইসিইউতে শেষ সময়ে ওনার ওয়াইফ বলতেছিল তুমি আমার ডান হাতটা চেপে ধরো, ওনার হাজব্যান্ড বলতেছিল আমি হাতটা ধরতেও পারতেছি না, হাতটা পুড়ে গেছে, এমন পুড়ে গেছে। তো ওনার সামনে ওনার ওয়াইফ মারা গেছে আইসিইউতে, কি যে দুঃখজনক এটা। বাট এই যে টিচার, ওনাকে তো একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া যেত না? মানে বলেন, ওনার প্রফেশন অনুযায়ী যে পাইলট মারা গেছে সে কিন্তু রাষ্ট্রীয় সম্মাননা পাইছে, কিন্তু এই যে ভদ্র মহিলা যিনি এতজন ছাত্রকে বানাইলো, উনি কিন্তু একটা রাষ্ট্রীয় স্যালুট উনি ডিজার্ভ করে।
কাল আমি একটা হিজড়াকে কিছু টাকা দিলাম, দেখলাম উনিও গেছে রক্ত দিতে। সাধারণ মানুষগুলোর কি বিচার? সামান্য পানির দাম 600 টাকা, এগুলোর তো উচিত ছিল পানি ফিতে দেওয়া। আল্লাহ এদেরকে হাতের দান করুক। মরিয়ম সাকিবা আসলে আর হিজড়ারা আসলে মানে কিছু কিছু জায়গায় অনেক মানবিক। আমি একদিন আমার হাজব্যান্ডের কবর মানে যে কবরস্থান, এখানে বনানী সামরিক কবরস্থান থেকে বের হয়ে, তো আমি জ্যামের সামনে সিগন্যাল কবরস্থান থেকে আসতেছি, তো জ্যামের সিগন্যালে আটকা পড়ছি। তো একজন এরকম থার্ড জেন্ডারে একজন আসছে, এসে জানালা দিয়ে দেখে আমাকে চিনে এত খুশি হয়েছে, হাত বাড়াই দিচ্ছে। আমি সাথে সাথে জানালার গ্লাস খুলে ওনার সাথে হ্যান্ডশেক করছি, সাথে সাথে ওনাদের গ্রুপের যতজন আছে সবাই চলে আসছে, আর এত খুশি হয়েছে আমাকে দেখে। তখন আমার কাছে মনে হচ্ছে এই খুশিটা না কোনোদিন টাকা দিয়ে কেনা যাবে না, এসব এই আনন্দটা, এই রেসপেক্টটা কোনোদিন টাকা দিয়ে কেনা যাবে না। ওরা কিন্তু অনেক ভালো, আমরা আসলে সাধারণ মানুষটাই আমরা বেশি খারাপ। আল্লাহ আমাদেরকে যাদের পঞ্চ ইন্দ্রিয় ঠিক দিছে, আমাদের হাত কান গলা সব কিছু ঠিক দিছে, আমাদেরকে মানে যাদেরকে আল্লাহ ঠিকভাবে দুনিয়াতে পাঠাইছে, আমরাই আসলে মানুষ না। হিজড়ারাই আসলে ভালো, বুঝছেন? আর ওদের তো কোনো দোষ নাই, আল্লাহ ওদেরকে এভাবে দুনিয়াতে পাঠাইছে। যাই হোক, কি বলবো, বাট এটা দেখে খুব বারবার এই ভিডিওটা সামনে আসতেছে যে ভদ্রলোক তার যে আপনার ওয়াইফ যে মারা গেল, মাহারিন ম্যাডাম, ওনাকে আসলে একটা রাষ্ট্রীয় সম্মান উনি ডিজার্ভ করছিল। এই দেশে আসলে কি হয় আবহাওয়া আসলে কিছু বুঝি না ভাই, ভালো মন্দের আগেও নেই, মানে কিছু বলতে গেলেও হয়তো সমস্যা। আমরা আসলে নিজের কাজ নিয়ে থাকতেই পছন্দ করি, কারণ দিন শেষে আসলে এত পলিটিক্স এত কিছু পাই বুঝি না। দিন শেষে আমরা আসলে সবাই, আমরা সাধারণ জনগণ, আমরা শান্তিতে থাকতে চাই, তাই না? আমরা সাধারণ মানুষ কি থাকতে চাই? আমরা আসলে কোনো পলিটিক্স বুঝি না, আমরা সাধারণ জনগণ হচ্ছে শান্তিতে থাকতে চাই। জনগণের কথা কে শোনে? দেখেন, এইদিকে মারামারি, ওইদিকে গ্যাঞ্জাম, এইদিকে দেশের ইকোনমি বৈশা পড়তেছে, ব্যবসা বাণিজ্য 12টা বাজে গেছে, সবার ব্যবসা খারাপ। আপনি যারাই জিজ্ঞাসা করবেন এখন, কেউ বলবে না যে তার ব্যবসা ভালো। প্রত্যেকের ব্যবসা খারাপ, একটা মানুষের ব্যবসা ভালো না। দেশের ইকোনমি বসে পড়তেছে, এইখানে মারামারি সেখানে মারামারি। আলটিমেটলি দেশের সাধারণ মানুষ কি চায়? আমরা সবাই শান্তিতে থাকতে চাই, তাই না আপু? আমরা প্রত্যেকে শান্তিতে থাকছি, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা একটা নিরাপদ দেশ চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা এই দেশে নিরাপদে বড় হোক। বাট আলটিমেটলি আমরা কিন্তু কিছুই পাই না সাধারণ মানুষরা। এই রাজনৈতিক কামড়ি, ওইখানে যেতেছে, ও এটা করতেছে, এখানে ওটা করতেছে, রাজনৈতিক লোকরা যায় জ্যাম লাগাই ফেলতেছে, মানে শুধু শো অফ চলে। আমি জানেন, কালকেও আমি এই কথাগুলো লাইভে বলতেছিলাম যে মানে সব কিছু না কেমন শো অফ হয়ে গেছে। আজকে যে শো অফ করতে পারে সে ভালো, যে শো অফ করতে পারে না সে ভালো না। আজকে আপনি কোথাও একটা কিছু দান করলেন, কোথাও কোনো সাহায্য করলেন, আপনি সেটা ছবি তুলে দেন, আপনি ভালো। আপনি ছবি তুলে দিলেন না, সেটা ভালো না। আজকাল একটা সব কিছুতে শো অফ হয়ে গেছে। দেখেন, এই যে পলিটিক্যাল লোকগুলা হসপিটালে যায় ভিড় করে কি একটা গ্যাঞ্জাম পাকাইছে, যে ওখানে পেশেন্ট অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছিল না, রুগীদের ঠিকমতো ট্রিটমেন্ট করা যাচ্ছিল না তাদের যন্ত্রণায়। মানে কি বলবো আসলে। খুবই খারাপ লাগতেছে। তারপরে এই যে একটা কত ছোট ছোট বাচ্চারা, আল্লাহ আল্লাহ তাদেরকে বেহেস্তের পাখি বানায়, দেখে এত কষ্ট লাগতেছে, বুকটা ফেটে যেতেছে। এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটার জন্য আসলে এত খারাপ লাগতেছে। আর এটা আমার সারফরাজের বয়সী, একদম এই বাচ্চাটা পুরো আমার সারফরাজের বয়সী। এত দুঃখ লাগতেছে, সব কয়টা বাচ্চার জন্য অনেক দুঃখ লাগতেছে। বাট এই যে এই বাচ্চাটা যখন ওর পুরা শরীর নিয়ে সে হাইটে যেতেছিল, মানুষ সমানে ভিডিও করতেছিল, অথচ কেউ বাচ্চাটার দিকে আগায় আসতেছিল না। অথচ মানুষের ভিডিও করা ছাইরা উচিত ছিল বাচ্চাটাকে আইসা কোলের মধ্যে কইরা নিয়ে দৌড়ায় হসপিটালে যাওয়া। খুবই দুঃখ লাগতেছে। আর আমাদের দেশের মানুষ না, মানে কিছু মানুষ কেমন হয়ে গেছে, মানে মানুষের সাহায্য করার থেকে মানে ওই অন্যকে অ্যাটাক করাতে বেশি ব্যস্ত থাকে। মানুষের প্রতি সহানুভূতিশীল না হয়ে অন্যকে অ্যাটাকিংয়ে বেশি ব্যস্ত থাকে।
এমডি আতিক লিখেছেন কি 17টা জায়গায় সিভি দিলাম, মাকে নিয়ে সমস্যায় আছি, এই জন্য বারবার রিকোয়েস্ট করি, 3টা মাস ধরে অনেক কষ্ট করতেছি, 2 পায়ে পড়ে একটা কাজের ব্যবস্থা করে দেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখছেন মানুষের কীরকম কাজের অভাব, মানুষের কিন্তু এখন প্রচুর কাজের অভাব, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কারণ দেশের ইকোনমিক কন্ডিশন একদম ভালো না। তারপরেও আমরা দেখেন দোকানপাট, বাজার, সদাই, অফিসে আজকে সরকারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিল, পতাকা অর্ধনির্মিত ছিল, সবই ঠিক আছে, বাট ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত সব কিছু তো ঠিকই চালু ছিল, কিন্তু আমরা কিন্তু দেখেন কাজ করতে পারি নাই, কারণ আমাদেরকে মানুষ অ্যাটাক করে, কারণ আমরা ফেসবুকে কাজ করি, আমরা ফেসবুকে কাজ করে দেখে মানুষ অ্যাটাক করে। অথচ দেখেন আমাদের এই যে দেখেন এইভাবে মানুষ আমাদের কাছে চাকরি চায়, কত মানুষকে, ধর আমাদের লোকের দরকার নাই, তারপরেও কত মানুষকে চাকরি দিয়ে আমাদের অনেক সময় মানবিকতা চিন্তা করে অনেক সময় অনেক মানুষকে আমরা চাকরি দিয়ে হেল্প করি বা করার চেষ্টা করি। বাট অথচ আমরা এখানে কি মানে আমরা কিন্তু কোনো গল্প করতে আসি না, আড্ডা দিতে আসি না, নাচানাচি করতে আসি না, গান গাইতে আসি না। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হাজার হাজার মানুষ ডিপেন্ড করে, না হাজার হাজার মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়। অথচ একটা লাইভে যদি আমরা কাপড় চোপড় দেখাইতে আসি আপনারা গালিগালাজ শুরু করে দেন। অথচ দেখেন বাজার, সদাই, দোকানপাট, মার্কেট, শপিং মল সব কিছু খোলা ছিল, অফিস, আদালত সব কিছু খোলা ছিল, স্কুল, কলেজ সব কিছু খোলা ছিল, কিন্তু ওগুলাতে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। বাট আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা এই ফেসবুকের উপর যাদের ব্যবসা নির্ভরশীল, আমাদেরকে আপনারা অকারণে অ্যাটাক করেন। অথচ আমরা কিন্তু চেষ্টা করি, আমরা বা আমাদের মতো যারাই উদ্যোক্তা আছে সবাই কিন্তু চেষ্টা করে কম বেশি মানুষের পাশে দাঁড়াইতে, সবাই কম বেশি মানুষের পাশে দাঁড়ায়, সবাই আমরা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করি। যে দেখেন একটা ছেলে কি রিকোয়েস্ট করতেছে চাকরির জন্য, এমডি আতিক আপনি আপনার সিভিটা নিয়ে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে জমা দিয়ে যাবেন আমার রেফারেন্স দিয়ে, ওকে? আপনি আমাদের পুলিশ প্লাজা ব্রাঞ্চে সিভিটা জমা দিয়ে দেন। সো মানুষ এত আবেগী, মানে আবেগ দিয়ে আসলে জানেন জীবন চলে না। আপনি দেখতেছেন, আপনি দেখেন, আপনি কাজ করতেছেন, কাজ করেন, আপেল বিডি তনি আমাদের ইকোনমি জিডিপি রেট ইজ নাও 3, কি ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে, সেটাই খুবই ভয়াবহ অবস্থা। আমরা যারা ব্যবসা করি আমরা আসলে জানি যে কত ভয়াবহ অবস্থা। বাট দেখেন আমরা এখন কাজ নিয়ে এখন যদি একটা লাইভ করতে আসি, কাপড় চোপড় দেখাতে আসি, মানুষ গালাজ করতে থাকে। অথচ দেখেন আমাদের এই কাপড় চোপড় বা আমাদের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমাদের কোম্পানিটা চলে। এখানে আমাদের না শুধু এরকম উদ্যোক্তা যারা আছে সবার, এখানে হাজার হাজার মানুষ এটার সাথে রিলেটেড, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, হাজার হাজার মানুষের বেতন হয়। অথচ কিছু মানুষ ঘরের মধ্যে বসে শুধু ফেসবুক গুতাইতেছে আর এখানে সেখানে কমেন্ট করতেছে আর মানুষকে গালিগালাজ করতেছে, ও কিন্তু মানুষের কোনো উপকারে আসতেছে না। অথচ আমরা যদি একটা মানুষকে হেল্প করি, কোনো মানুষকে সহায়তা করি, আমাদের কিন্তু এইখান থেকে এই প্রোডাক্ট বিক্রি করি, এইখান থেকে ইনকাম করি, কিন্তু আমাদেরকে মানুষের সহায়তায় আগায় আসতে হবে। আজকে অনেকগুলো ভিডিও আছে, সামনে কমায় নাই, সামনে খালি বিজেরা। তানবিকে যা বলো তোমাকে আম্মু এসে পিটাবে ধরে, এখন ঘুমাইতে বসে যাও। তানবিকে যা বলো তোমাকে মাম্মি এসে পিটাবে, তোমার সকালবেলা স্কুল আছে, এখন ঘুমাইতে বসো, আর তুমি এখন ঘুমাবা। তো সেটাই মানে দেখবেন যে কেউ মানে আপনি নিজে কিছু করতে পারতেছেন, আপনি অন্যজনকে করতে দেন। কিছু মানুষ আছে ও নিজেও কিছু করবে না, আবার অন্যজনকে অ্যাটাক করবে। বাট এগুলো যখন নিয়ে আমি কথা বলি তখন আমি খারাপ হয়ে যাই। বাট আপনি আমার লাইফ দেখবেন, খেয়াল করবেন, আমি কিন্তু অকারণে কাউকে কথা শোনাই না, কখনো অকারণে কাউকে অ্যাটাক করি না। শুধুমাত্র আমার কাজের মধ্যে যখন কেউ বাধা হয়ে দাঁড়ায় বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে যখন কেউ কথা বলে বা কেউ যখন আমাকে বুলিং করে বা কেউ যখন অকারণে হ্যারাসমেন্ট করে, তখনই কিন্তু আমি মানে ওইটার প্রতি উত্তর দিই। এছাড়া কিন্তু আমি দেখবেন যে কখনো কাউকে অ্যাটাক করি না, কারো বিষয় নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। দেখবেন আমার এক একটা লাইভে কত মানুষ চাকরির জন্য রিকোয়েস্ট করে, এই যে একটু আগে দেখলাম একজন কমেন্ট করতেছে যে এই যে দেখেন আপু, আমি এখনো থাকার ব্যবস্থা করতে পারিনি, রাস্তায় বসে আছি আমার ছোট মেয়েটাকে নিয়ে, প্লিজ চাকরির বিষয়টা একটু দেখেন। হুমায়রা আফরিন হিমু, আপনি কালকে আমাদের পুলিশ প্লাজাতে এসে সিভি দিয়ে যান, ঠিক আছে? পুলিশ প্লাজাতে এসে সিভি দিয়ে যান, পুলিশ প্লাজাতে এসে দেখা করেন। সো এই যে যেমন ধরেন কত মানুষ এরকম চাকরির জন্য কত রিকোয়েস্ট করে, কত মানুষ আসে চিকিৎসার টাকার জন্য। আমি কোনোদিন কাউকে চিকিৎসার জন্য টাকা দিয়ে আমি কোনোদিন সেটা ভিডিও করে পোস্ট করি নাই, কোনোদিন লাইভে দেখাই নাই। আমি যতজন মানুষকে, কত ক্যান্সারের পেশেন্ট, এই পেশেন্ট সে পেশেন্ট, কত রকমের রোগী আমার কাছে আসে,
যে আপু আমাকে একটু হেল্প করেন, আমাকে একটা লাইভ করে দেন, টাকা উঠায় দেন। আমি কিন্তু অনেক মানুষকে দেখবেন লাইভ করে টাকা উঠাই দিই, কিন্তু আমি তাদেরকে কি সাহায্য করি সেটা কিন্তু আমি কোনোদিনও ক্যামেরার সামনে দেখাই না, যে আমি ওদেরকে কত টাকা দিয়ে সাহায্য করতেছি বা আমি কি করতেছি, এটা কখনো আমি ক্যামেরার সামনে দেখাই না। কারণ আমি শো অফে একদমই বিশ্বাস করি না আপু। হ্যাঁ, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমার অনেক রাগ বেশি, অনেক কিছু হয়তো আমি মানে আমি একদম ডিরেক্টলি বলে ফেলি বা মানুষকে মুখের উপর বলে ফেলি। কেউ যদি আননেসেসারি এসে আমার জীবনে নাক গলায়, আমার কাজের মধ্যে এসে বাধা দেয়, বাট আমি কখনো কোনো দিন দেখবেন আমি যতজন মানুষকে, তার ক্যান্সার হোক, তার যে কোনো সমস্যা হোক, মানুষের একটা অসুস্থ রোগী আসলাম তাকে লাইভ করে মানুষের ত্রাণ উঠাই, টাকা উঠাই দিই, তাকে সাহায্য করি। অথচ আমি তাকে যে কত টাকা দিচ্ছি আমি কোনোদিন এটা আমি ক্যামেরার সামনে বলি না বা দেখাই না। আমি তাকে আড়ালে নিয়ে টাকাটা দিই, এবং ডান হাতে দিলে আল্লাহ বাম হাত যেন না জানে। আমি কখনো শো অফ আপু বিশ্বাস করি না। বাট অথচ আমরা যখন একটা কাজ করতে আসি, আমরা কিন্তু এখানে কাজ করতে আসি, ধরেন যার মার্কেটে দোকান আছে সে মার্কেটে সে বেচা কেনা করে, যার ফার্মেসি আছে সে ফার্মেসিতে, যে চাকরি করে সে চাকরি করে ইনকাম করে, যে ড্রাইভার সে ড্রাইভারি করে ইনকাম করে। বাট আমরা, এটা তো আমাদের কর্মের জায়গা, কাজের জায়গা। ফেসবুকে আমরা আমাদের কাপড় চোপড় বা আমাদের প্রোডাক্টগুলো শো করে আমরা এখানে সেল করি। সো আমরা যখন আমাদের প্রোডাক্ট সেল করতে আসি, যার কেনার দরকার সে কিনবে, যার কেনার দরকার নেই সে কিনবে না। কিন্তু আপনারা এমন অ্যাটাকিং মোডে থাকেন, এমনভাবে অ্যাটাক করেন, মানে কেন? মানে এটা কি, আমরা কি কোনো অপরাধ করছি? সবাই তো সবার কাজ করতেছে, সবাই সবার অফিস করতেছে, সবাই সবার কাজ ঠিক মতো করতেছে, কারো তো অফিস আদালত বন্ধ ছিল না। তাহলে আমাদের উপরে আপনারা এরকম অ্যাটাকিং মোডে কেন থাকেন আমাকে একটু বলেন। এই যে দেখেন কত মানুষ, এই যে আরেকজন লিখছে ইকবাল ক্রিয়েশন, আমার একটি কাজের খুবই দরকার। কত মানুষ রিকোয়েস্ট করে জানেন, কত মানুষ কাজের জন্য ফেসবুকে কমেন্ট করে, আমি কত মানুষ শোরুমে এসে বসে থাকে একটা কাজের জন্য, কত মানুষ একটা কাজের জন্য রিকোয়েস্ট করতে থাকে, কান্না করতে থাকে, কত মানুষ বসে থাকে, কত মানুষ আমার কাছে আসে যে আপু আমাকে আমার 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 অসুখ, আমার এটা, আমার বাচ্চার অসুখ, আমাকে একটু হেল্প করো আপু, আমাকে একটা লাইভ করে দাও। আমি কিন্তু করি। আমি কিন্তু দেখবেন বাংলাদেশে কয়টা মানুষ এই কাজটা করে দেখেন তো, একটু খেয়াল করেন তো। আমি কিন্তু দেখবেন নিজের লাইভের ফাঁকে ফাঁকে মানুষকে নিয়ে এরকম লাইভ করে দিই, অসুস্থ পেশেন্টদেরকে নিয়ে এরকম লাইভ করে দিই, আমি কিন্তু করি। বাট আপনারা না ভালো জিনিসগুলো দেখেন না। এখন আমাকে কে নোংরা কমেন্ট করলো, আমি তাকে কি রিপ্লাই দিলাম, আপনারা সেটা নিয়ে ট্রলিং শুরু করে দেন যে আমি কেন রিপ্লাই দিচ্ছি, আমি কেন ওরে ফকির বলছি, ওরে চাকর বলছি। ভাই ও সেটা ডিজার্ভ করে, আমি সেই জন্য বলছি। ও এসে আমার লাইফে আননেসেসারি এসে ডিস্টার্ব করে। আমিও তো মানুষ ভাই, আমি সারাদিন কাজ করি, আমারও তো মাথা গরম হয়ে যায়। আমাকে এসে ডিস্টার্ব করতে থাকে, আমাকে এসে আননেসেসারি কমেন্ট করতে থাকে, আমাকে কি নোংরা কথা বলতে থাকে। কত জায়গায় দেখবেন এরকম। কালকে দেখছি একটা ফেক পেজ থেকে পোস্ট করছে যে আমার নাকি আমি নাকি এক রাতের জন্য 1,00,000 টাকা নেই, এক রাতে 1,00,000 টাকা নিয়ে বেটাদের সাথে শুই, এরকম পোস্ট করছে। বলেন, আপনারা বলেন, আমার মতো একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তার কি বেটা মানুষের সাথে শুয়ে টাকা নেওয়ার কোনো দরকার আছে? বলেন। এরকম মিথ্যা নিউজ, এরকম মিথ্যা গুজব যে আমার নামে ছড়ায়। কয়দিন আগে এরকম বলছে যে আমি এরকম দেহ ব্যবসা করি, এরকম ফেক নিউজ বানায়। ওরা রিচ, মানে ওরা শুধুমাত্র ভিউ ব্যবসায়ী, এবং ওদের পেজের রিচ পড়ে গেলে আমাকে নিয়ে এসব ভুয়া নিউজ বানায়। তাহলে বলেন, আমার মতো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কি এগুলো করার কোনো দরকার আছে? বা আমার গায়ে কিভাবে এগুলো সয়, কেমন মেজাজটা খারাপ লাগে আপু বলেন। আমি কিন্তু জীবনে কাউকে অকারণে কোনোদিন কাউকে অ্যাটাক করি না। শুধুমাত্র কেউ যদি আননেসেসারি এসে আমার লাইফের মধ্যে ঢুকে পড়ে, এসে আমাকে ডিস্টার্ব করে, আমাকে পিছনে টেনে ধরার চেষ্টা করে, তখনই কিন্তু আমি উত্তর দিই। এবং আমি কাউকে উত্তর দিতে ভয় পাই না, আমার অনেক সৎ সাহস আছে, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। তো এই যে আপনাদের যেমন এই যে বাচ্চারা, এত বাচ্চার মায়ের বুক খালি হয়েছে, আপনাদের যেমন কষ্ট লাগতেছে, আমাদেরও অনেক কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু সবাই সবার জীবন চালাই যেতেছেন, সবাই সবার কাজ করতেছেন। কিন্তু আমাদেরকে কেন আমাদের কাজটা করতে দিতে চান না আপনারা? এটা আমাদের কাজ, এখানে আমাদের রুটি রিজিকের ব্যবস্থা হয়। আপনারা অনেকে বলেন একদিন বন্ধ থাকলে কি হয়। একদিন বন্ধ থাকলেও যে আমাদের কতটুকু লস হয় সেটা যদি আপনি বুঝতেন, তাহলে এই কথাটা এখন বলতেন না। এমনিতেই দেশের ইকোনমিক কন্ডিশন এত খারাপ আপু, এত খারাপ, এখন কেউ বিজনেসে লাভে নাই, প্রত্যেকটা ব্যবসায়ী লসে ব্যবসা করতেছে। এখন লসে আমরা যে কিভাবে টেকে আসি আপু, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখন প্রত্যেকে ঋণগ্রস্ত, আমরা ব্যবসায়ীরা। এখন ইকোনমিক কন্ডিশন আপু এত, ধরেন আগে যদি ধরেন 100 টাকা সেল হইতো, এখন 20 টাকা সেল হয় আপু। ব্যবসা এমন জায়গায় নেমে আসছে। ধরেন আগে যদি একটা ব্যবসায়ী ডেলি 100 টাকা সেল করতো, এখন সে 20 টাকাও সেল করতে পারে না। ব্যবসায়ীদের সাথে কথা বলেন, খবর নিয়েন, ব্যবসায়ীদের কি অবস্থায় জানেন।
এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। আপনারা যারা বলেন না একদিন বন্ধ থাকলে কি হয়, তোমরা একদিন ব্যবসা বন্ধ রাখতে পারো না, বাট এই একটা দিন, একটা মাসের থেকে ধরেন 30 দিনে মাস, আমরা 30 দিনে মাস হিসাব করি, একটা দিন যদি চলে যায় না, একটা দিন যদি কম হয়, আমাদের ওই একটা দিনই অনেক লস আপু। আমরা আসলে এটা বুঝাইতে পারবো না, প্রত্যেকটা ব্যবসায়ী জানে এখন কত খারাপ অবস্থা। বাট এই সত্যি কথাগুলো বললে আমি আসলে ভালো না, মানে আমাকে অনেকে অনেক খারাপভাবে ইয়া করেন। অনেকে বলেন, এরকমও বলেন যে আচ্ছা ও জামাই মরে গেছে লাইফ থামায় নাই, তাহলে শিক্ষার্থী মরে গেছে লাইফ কিভাবে থামাবে? ভাই জামাই মরে গেছে, আমি 10 দিন আমার জামাইকে নিয়ে আমি 3 মাস 11 দিন দেশে বিদেশে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি তো অ্যাটলিস্ট আল্লাহকে জবাব দিতে পারবো যে আমি কোনো অবহেলা করি না, আমি আমার জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাই করছি, আমি আমার সব কিছু উজাড় করে দিছি। তারপরে আমার জামাই মারা গেছে, আমি 10 দিন পরে লাইফ শুরু করছি, কারণ আপু আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার ভাই বোন আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার মা আছে, আমার সন্তানদেরকে আমার দেখে রাখতে হবে। সো আমার কোম্পানিটাকে টিকে রাখতে হবে, এই কোম্পানির উপরে হাজার হাজার মানুষ নির্ভরশীল। সো আমাকে কাজে ব্যাক করতেছে। দেখেন মানুষ কিভাবে মানুষকে খারাপ কথা শোনায় যে ও জামাই মারা গেছে লাইফ বন্ধ করে নাই। তো এখন এরা কি চাইছিল আপু, যে আমার জামাই মারা গেছে সেই শোকে শোকে আমি আমার কাজ ছেড়ে দিব, আমি রাস্তার ফকির হয়ে যাব, মানে আমি মানুষের কাছে হাত পেতে খাবো। আমি ওরকম মেয়ে না আপু। আমাকে মানুষ যত কথাই শোনাক, বাট আমি অলওয়েজ কাজ করে খাই, কাজ করে খেতে পছন্দ করি, কাজ করতে পছন্দ করি। মানুষের সহযোগিতা মানুষকে হেল্প করতে আমার বাবার মধ্যে থেকে এই শিক্ষাটা আমাদের মধ্যে আসছে। তো কত কথা মানুষ আপু শোনায় এই প্রফেশনে এসে, কত রকমের কথা মানুষের থেকে শুনতে হয় আপু। আপনাদের যেমন কষ্ট লাগে মানুষের জন্য, আমাদেরও অনেক কষ্ট লাগে আপু। বাট আচ্ছা, এই যে লিপ সার্জারির বিষয়টা, এখন কি আপনাদের কাছে আমার ঠোঁট ফোলা মনে হতেছে? এখন কিন্তু আমি লিপস্টিক ওভার ড্র করে দিই নেই। দেখেন আমি অলওয়েজ লিপস্টিকটা এখানে ওভার ড্র করে দিই। বাট মানুষের অনেক অন্যদের নিজের জীবনের থেকে অন্যদের জীবন নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট। যাই হোক, কি বলবো আর কি। শারমিন আক্তার, হ্যাঁ আপু পোস্ট আমি দেখছি, মন চাইছে ওই জানোয়ারটাকে জুতা মারতে এত নিচে কিভাবে নামতে পারে। সেটাই আপু, মানে কি বলবো, মানে মানুষ অন্য একটা মানুষকে পিছনে টেনে ধরার জন্য সবকিছু করতে পারে আপু, সবকিছু করতে পারে। ব্যবসায়ী ছাড়া ব্যবসায়ী দুঃখ কেউ বুঝবে না আপু। সাদ্দাম মিয়া তালুকদার, এক্স্যাক্টলি। একটা মানুষ বাসার মধ্যে শুয়ে বসে থেকে সে কিভাবে অন্য একটা ব্যবসায়ীর কষ্ট সে বুঝবে, অন্য একটা ব্যবসায়ী কি পরিমাণ প্যারেশানিতে থাকে সে সেটা কিভাবে বুঝবে। আমাদের যে মাথার উপর কত রকমের প্রেশার, মাসটা শেষ হইতে না হইতে ভ্যাট দাও, ভাড়া দাও, সার্ভিস চার্জ দাও, কারেন্ট বিল দাও, স্টাফের স্যালারি দাও। আমি ওরকম মালিকই না যে কখনো মানে স্টাফের স্যালারি আটকায় রাখা নিজে সুখে থাকবো, এরকম কখনো করতে পারি না আমি। আর একটা কথা মনে রেখেন, যারা না মানুষের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। কার্মা কাউকে ছাড়ে না। কার্মা না কোনোদিন কাউকে ছাড়ে না। আজকে আপনি একটা অপকর্ম করবেন, জেনে শুনে মানুষের ক্ষতি করবেন, আপনাকে এইটার শাস্তি আপনি এই দুনিয়াতে পাবেন। আমি বুকের মধ্যে হাত রেখে বলতে পারি, কোনো দিন সব জ্ঞানে কোনো মানুষের ক্ষতি করি নাই, কোনো দিন না। আর যারা মানুষের ক্ষতি করে জেনে শুনে, কার্মা তাদেরকে কোনো দিন ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফারজানা আক্তার, আপু আমার মনে আছে তুমি যখন আমার কেকের প্রমোশন করে দিচ্ছিলে তখনও মানুষ লাইভে তোমাকে আজে বাজে কমেন্ট করতেছিল ভাইয়াকে নিয়ে। এগুলো আসলে মেনে নেওয়া অনেক কষ্টের। মানুষ এখন কারোর ভালো দেখতে পারে না, কারোর ভালো করতে চায় না, সেটাই। ফারজানা আক্তার আপু, কিছু মানুষের আপু নিজে কিছু করে না, আবার অন্য কেউ কিছু করতে দিবে না। অন্য একটা মানুষ ভালো কিছু করলে তাকে কিভাবে পিছন থেকে টেনে ধরে রাখবে। ইশাস ডায়েরি লিখেছেন, আপু অ্যানোনেইমাস পেজের ভবিষ্যৎবাণী, আমাদের বাংলাদেশের স্কুল ধ্বংস নিয়ে অনেক মানুষ মারা যাবে, এটাকে আগে থেকে প্ল্যানিং নাকি? আপু আমি জানি না, আর আমি এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করি না আপু। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে কোনো কিছু নাই, আর এসব ভবিষ্যৎবাণী আপু আমি বিশ্বাস করি না। সেলসম্যানের ছোট বহু হোক, সমস্যা নেই, আপনার পেজে লাইক কমেন্ট করি। আমার মা অনেক অসুস্থ। আপনি কি সিভি দিচ্ছেন এমডি আতিক? আপনি কি সিভি দিয়ে গেছেন অলরেডি? সাইদুল ইসলাম ইমন, দেখেন এই পোলাটা লিখছে, তুই আগে নষ্টামি বাদ দে তারপরে ভালো কথা বল। মানে আমি কি নষ্টামিটা করি ওকে কোনো উত্তর দিতে পারবে? আমি যদি ওকে ধরে এনে জিজ্ঞাসা করি যে আমি কি নষ্টামি করি, তুই স্পেসিফিক উত্তর দে, তোর কাছে কি প্রমাণ আছে, ও কিন্তু কোনো উত্তর দিতে পারবে না, শুধুমাত্র জেলাসি থেকে। কারণ ও আমার জায়গায় কোনো দিন আসতে পারবে না,
এই জন্য শুধুমাত্র জেলাসি থেকে এরকম নোংরা কমেন্ট করেন, শুধুমাত্র জেলাসি থেকে। ও কিন্তু জানেও না আমি কি করি, আমি কে, বা আমার কি পরিচয়, বা আমার দ্বারা কত মানুষের কি হয়। ও কিন্তু শুধুমাত্র জেলাসি থেকে এরকম একটা কমেন্ট করে বসে। এমডি আতিক লিখছেন 1 মাস হচ্ছে সিভি দিয়ে গেছেন। আচ্ছা, আপনি আবার পুনরায় কালকে একটু পুলিশ প্লাজা আসেন সন্ধ্যার পরে, এসে সিভি দিয়ে যান। হ্যাঁ, অথবা আপনি সিভি না দিলেও কালকে ডিরেক্ট এসে ইন্টারভিউ দিন। আপনি এসে বললেন যে আমার কথা বললেন, আমার রেফারেন্স দিন যে ম্যাডাম বলছে ইন্টারভিউ নিতে। ইয়াসমিন আপু লিখেছেন, বান্ধবী তুমি মানুষের কথা শোনার দরকার নাই, তুমি কাজ চালিয়ে যাও, তোমার প্রতি দোয়া করছি আল্লাহ তোমাদের ভালো রাখুন। দোয়া করবেন আপু, সেটাই সবার সব কাজ। কিন্তু আপু তোমার এক্স বিয়ে গেছিলাম, তোমার বাবার বাসায়ও গেছি, চিংড়ি মাছ তোমার গেছিল বৃষ্টি। আমার এক্সের বিয়ে মানে বুঝি নেই, আমার বুঝি নেই আপু আপনার কথাটা। রাইট আপু, হিংসা থেকে মানুষ এসব বদনাম রটায়, স্বামী মানুষরা ছেড়ে। এরা কিন্তু কোনোদিন কোনো কিছুর মানে এভিডেন্স দিতে পারে, কোনো কিছু জানে না এরা, মানে শুধুমাত্র জাস্ট বিকজ অফ জেলাসি থেকে আমাকে নিয়ে মানে এই যে লিখে যে নষ্টামি, মানে কি ধরনের নষ্টামি আমি করি, কোনো উত্তর দিতে পারবে? কোনো উত্তর দিতে পারবে না। আমাকে মানুষ সারাক্ষণ লাইভে দেখে, সারাক্ষণ দেখে। আপনাদের কাছে হিসাব থাকবে আমি সারাদিন কি করি। দেখবেন যে দুপুর থেকে আমার লাইভ শুরু হয়, ব্যাক টু ব্যাক একটার পর একটা লাইভ, রাত 2টা-3টা পর্যন্ত আমার লাইভ চলতে থাকে। আপনারাই কিন্তু হিসাব দিতে পারবেন আপু। আপনারা যারা নিয়মিত আমার লাইভ দেখেন, আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন আপুরা, আপনারাই কিন্তু আমার হিসাব দিতে পারবেন। কারণ আপনারা দেখবেন যে আমি সারাক্ষণ আপনি দেখবেন যে কাজের মধ্যে থাকে, এই লাইভ করতেছি, ভিডিও দিতেছি, ছবি দিতেছি, একটার পর একটা ব্যাক টু ব্যাক আপু আমার সেই দুপুর থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত চলতে থাকে। আপনারাই আমার দিনের হিসাব দিতে পারবেন। তো ওরা যে লিখে যে নষ্টামি করো, মানে কি নষ্টামিটা করি? কাজ করে খাই ভাই, শরীরের গতরে কাজ করে খাই, কাজ করি মানুষের, আল্লাহর আমাদের উসিলায় মানুষেরও কাজের ব্যবস্থা হয়। সো ওরা কিভাবে এগুলো বলে আপু বলেন? আর এই একটা জিনিস আমি বুঝি না, দুনিয়ার সবাই কাজ করতেছে, সবাই সবার চাকরি করতেছে, সবাই সবার যারা ব্যাংকার, ব্যাংক খোলা, সবকে ব্যাংক, অফিস, আদালত, স্কুল, কলেজ, সবার সব কিছু খোলা ছিল, তাতে কোনো অসুবিধা নাই। বাট আমরা, এটা আমাদের কাজের জায়গা, এখানে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন করি। আমরা যখন কাজে আসি তখন মানুষ একটা অ্যাটাকিং মোডে চলে যায়। কেন? এরা কি নিজেদেরকে প্রশ্ন করে দেখছে যে আসলে এটা ঠিক কিনা? অন্য মানুষকে অকারণে অ্যাটাক করা, এটা কি আসলে ঠিক কিনা আপু বলেন? এটা কি ভালো মানুষের কাজ? মেহনাজ শৌকত ওয়াসিমা লিখেছেন, হাই আপু, হোপ ইউ আর ডুইং ওয়েল। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই পিপল আর সো জেলাস অফ ইউ আর সাকসেসফুল পারসন। আই অলসো রিয়েলি ডোন্ট নো আপু, কেন মানুষ কী কারণে, মানে আমি জানি না আপু। আমি তো কখনো কারোর গায়ের উপর যায় পড়ি না, কে কী করতেছে আমি দেখি না, আমি নিজের মতো করে কাজ করতে থাকি আপু। তারপরে এই যে এখন আমরা দেখেন আস্তে আস্তে আমরা একটু বিদেশে ব্যবসা বাড়াইতে চাইতেছি। এই যে এখন আমরা ইউকে বেস্ট হয়ে যাবো, এই ইউকেতে আমরা স্টোর নিয়েছি, ইউকেতে প্রোডাক্ট পাঠাইতেছি, যে 1 সপ্তাহের মধ্যে ইউকেতে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে। ইউকে স্টোর থেকে এখন আমরা পুরো ইউকে, ইউরোপ এবং আমেরিকাতে আমরা ইন্টারন্যাশনাল শিপিং করব। আস্তে আস্তে আমরা আসলে এভাবে বিজনেসটা আমরা আসলে দেশের বাইরে ছড়ানোরই ইচ্ছা বেশি। কারণ কি বলবো আপু, এই দেশের যে অবস্থা আর মানুষজন যেভাবে অ্যাটাকিং মোডে থাকে আপু, খুবই আসলে দুঃখজনক। আর আপু আমি সপ্তাহে 7 দিন কাজ করি আপু, আমার কাজ করতে হয়। আমার সমস্যাগুলো তো আর মানুষ অন্য কেউ এসে সমাধান করে দেবে না। আমার বাচ্চার দায়িত্ব, আমার ফ্যামিলির পুরো দায়িত্ব আমার। এই যে দেখেন এত এত
এত ইকোনমিক অবস্থা এত খারাপ, বললাম না যে এতটাই খারাপ। ধরেন আগে যদি আপনার 100 টাকা সেল হতো, এখন আপনার 20 টাকা সেল হয়। 80 টাকাই আপনার নাই, 80 টাকাই আপনার সেল হয় না, মানে এতটা খারাপ। আমি আপনাকে একটা সহজ হিসাব দিলাম। তারপরে আমরা চেষ্টা করি, কোনো সেলসম্যানের চাকরি খাই নাই, কোনো মানুষকে বের করে দিই না, চেষ্টা করি মানে অপরাধ না করলে আর কি। কেউ যদি অপরাধ করে তখন তার চাকরি যায়, সেটা অন্য বিষয়। বাট আদারওয়াইজ যে সেল খারাপ, এমপ্লয়ি কমাই ফেলি, কর্মী ছাঁটাই করি, সেটা কিন্তু এখন পর্যন্ত করি না। যে ঠিক আছে দেখি কিভাবে ধরে রাখা যায়, কিভাবে মানে টিকে থাকা যায়, ওই চেষ্টায় আছি। তো এখন যে কাজ করে না, যে বাসায় বসে থাকে, যে কিনা ফেসবুকে বসে বসে ফ্রিতে মানুষের খারাপ কমেন্ট করে বেড়ায়, ফ্রিতে মানুষের জ্ঞান দিয়ে বেড়ায়, ও কিভাবে জানবে আপু যে একটা ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখা কতটা কষ্টের? আমাকে আপু, আমি 7টা দিন কাজ করি, একটা দিন অফ কাটায় না, 16-17 ঘন্টা, কোনো দিন 18 ঘন্টা কাজ করি আপু। তো এরা কিভাবে বুঝবে আপু কাজ না করে? ফৌজিয়া তাবাসসুম আপু, আমার ফ্যামিলির কন্ডিশনও ভালো না, তোমার কোম্পানিতে একটা জব করার সুযোগ দাও আপু। আমি ফ্রেশার আপু, খুব দরকার আমার, তোমার কাছ থেকে রিকোয়েস্ট করছি, ফ্রেশার বলে আমাকে জব দাও না, এক্সপিরিয়েন্স। আপু আমরা ফ্রেশারদেরকেই বেশি জব দিই। ফৌজিয়া তাবাসসুম, আমাদের পুরো কোম্পানিতে যত এমপ্লয়ি ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেশার। আমরা ফ্রেশারদেরকে বেশি সুযোগ দিই। দেখেন, আমি 2টা মেয়ে আমাদের দেখবেন যে লাইভের কাজ করে, লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করে। একটা হচ্ছে যারা, আর আরেকজনের নামটা দেখেন, আমার মানুষের নামে ইনস্ট্যান্ট বলেছে। যাই হোক, 2টা মেয়ে কাজ করে, 2টা মেয়ে কিন্তু ফ্রেশার। তো অনেকেই বলতো আমাকে শুরুর দিকে, আপু এরা তো কথাই বলতে পারে না, তুমি কেন এদেরকে লাইভে কাজ দিছো? এখন কিন্তু ওরা কথা বলা শিখে গেছে। তো আমার কথা হচ্ছে, ফ্রেশারদেরকে আমরা যদি কাজ না দিই, কেউ যদি সুযোগ না দিই, ওরা কাজটা শিখবে কই থেকে? কাউকে না কাউকে তো সুযোগ দিতে হবে। সো আমরা অলওয়েজ ফ্রেশারদেরকে আপু কাজ দিই, ফ্রেশারদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই। আফনাফ করিম, এই সেক্টর অনেকে দেখলাম তোমাকে পছন্দ করে না, তারা লাইভে ওপেনলি তোমার নাম মেনশন করে খুব বাজেভাবে বলে, প্রতিটা লাইভে তোমাকে টানবেই কোনো না কোনোভাবে, খুব খারাপ লাগে। অথচ আমাকে দেখছেন কোনোদিন তাদেরকে টানতে, তাদেরকে নিয়ে কথা বলতে? আমি তো কোনোদিন কাউকে নিয়ে কথা বলি না, যদি না কেউ আমাকে খোঁচায়। যদি কেউ আমাকে খোঁচায় তখন বলি। আর আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, ওরা আমাকে নিয়ে কেন কথা বলে? আহনাফ করিম বলেন, কারণ ওরা আমার থেকে আমার জায়গাটায় পৌঁছতে পারে না, ওরা আমার মতো পারে না, এই জন্য ওরা আমাকে নিয়ে চালাচ্ছে, এই জন্য আমাকে নিয়ে টানে লাইভে। আমি তো কাউকে আমার লাইভে নিয়ে টানাটানি করি না, যদি না কেউ আমাকে খোঁচায় ইচ্ছাকৃতভাবে। অনামিকা আফরিন, আখি আপু লিখছেন, তনি আপু সত্যি কথা বলে এখনকার মানুষের অনেক জ্বালা পোড়া হয়, আর তোমাকে আমি যতটুকু দিচ্ছি মাশাআল্লাহ তুমি মানুষটা অনেক ভালো। দোয়া করবেন আপু যেন আমি এটা ধরে রাখতে পারি। ইউ আর অলওয়েজ মাই ফেভারিট, ফাহাদ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সিভি জমা দিয়েছি, কল দিতে বলবে। কবে দিচ্ছেন সিভি জমা? হুমায়রা আফরিন, হিমু আপু, দেখছেন মানুষের কি পরিমাণ চাকরির দরকার, কাজের দরকার, মানুষ কত হাই হতাশার মধ্যে আছে, কত মানুষের কাজ নাই, জব নাই। আপনার যারা এই যে নোংরা কমেন্টগুলো করেন, আপনারা একটা মানুষকে চাকরি দিতে পারবেন? একটা জবলেস মানুষকে জব দিতে পারবেন না। অথচ আপনারা আমাদেরকে অ্যাটাক করতে ছাড়েন না, অথচ আমাদের মতো এরকম শত শত উদ্যোক্তার জন্য হাজার মানুষের জব হইতেছে। আমার মতো, আমি শুধু আমার কথা বলতেছি না, আমার মতো আরও যারা উদ্যোক্তা আছে তাদের জন্য হাজার মানুষের চাকরি হইতেছে। আপনারা কাউকে কি চাকরি দিতে পারবেন? এই যে যারা খারাপ কমেন্টগুলো করেন, পারবেন না, কিন্তু আপনারা আমাদেরকে অ্যাটাক করতে পারবেন। হৃদয় খান, এই মুহূর্তে ব্যবসার যে কি একটা পরিস্থিতি শুধু ব্যবসায়ীরাই জানবে, আল্লাহ আমাদেরকে ব্যবসায় বরকত দান করুক, আমিন আমিন আমিন, ইনশাআল্লাহ। আপু আমি ডিভোর্সে, আমাকে একটা কাজের সুযোগ দিবেন। নীলা আকাশ, কোথায় থেকে আপনি বলছেন আপু? দেখছেন কত মানুষ কাজের জন্য হাহাকার করে, আর আমাকে কিছু ব্যবসায়ীরও জেলাস করে, কিছু মানুষ প্রচণ্ড জেলাস করে জাস্ট বিকজ অফ সে আমার জায়গাটা পৌঁছাতে পারে না। ওরা না এত কিছু বলেও দেখছে যে আমাকে কোথাও ওরা আটকাইতে পারে না। আমি ঠিকই দেখবেন দেশে হচ্ছে না, দেশে এখন ব্যবসা খারাপ, চেষ্টা করতেছি বিদেশে কিছু করার, বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে। এখন আমরা এই যে বাংলাদেশ থেকে ইউকেতে প্রোডাক্ট এক্সপোর্ট করার চেষ্টা পাঠাচ্ছি, বিদেশে কিছু করা যায় কিনা, দেশে হচ্ছে না, বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসা যায় কিনা, বিদেশে করা যায় কিনা। বিকল্প পথ আমি সবসময় কি বের করে রাখি, বিকল্প, যে এইটা দেশে হচ্ছে না, আচ্ছা বিদেশে চেষ্টা করি, দেশের কাপড় বিদেশে পাঠাই। সবসময় আমি কাজ নিয়ে কাজের মধ্যে ডুবে থাকি, চিন্তা করি কিভাবে মানুষের
কে টিকায় রাখা যায়, কিভাবে মানুষের উপকারে আসা যায়, এটাই। এখন দেশের ইকোনমিক কন্ডিশন খারাপ, বিদেশের তো অন্যান্য কান্ট্রির ইকোনমিক কন্ডিশন তো ভালো। সো কীভাবে দেশের কাপড় বিদেশে পাঠায়া কীভাবে আমরা রেমিটেন্স নিয়ে আসতে পারি, আমরা কিন্তু কাজের মধ্যেই থাকি, কিন্তু মানুষ দেখেন অ্যাটাক করতে ছাড়ে না। ওরে ভাই রে ভাই, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, আমাকে কত কিছু লিখে যে আমি নাকি শুধু টাকা টাকা করি, শুধু টাকা চিনি, আমার মধ্যে কোনো মানবিকতা নেই। আরে ভাই, আপনাদের বাসায় যারা কাজ করে তারা ঠিকই অফিস আদালতে যাচ্ছে, তারা ঠিকই কাজ করতেছে, তাহলে আমাদেরকে কেন আমাদের কাজগুলো করতে দিচ্ছেন না? কাজ তো শুধু টাকার জন্য মানুষ করে না, এই একটা কাজের উপরে অনেকগুলো মানুষ নির্ভর করে। একটা মানুষকে খারাপ কথা বলার আগে চিন্তাই করে না। সাইমা আরিফ, আমি চট্টগ্রাম থেকে, আমারও খুব ইচ্ছা আপনি আমার নিজে কিছু করার, হাতের কাজ শুরু করেছি, আমার ছোট একটা পেজ আছে, কেক পেজ আছে, আচ্ছা বড় করার ইচ্ছা, আমাকে দেখে ইন্সপায়ার হন, স্ট্রং হতে পারবো কিনা, সততা নিয়ে কাজ করতে চাই। অনেক দোয়া রইল সাইমা আরিফ আপু, অনেক ভালো করেন, অনেক অনেক দোয়া রইল আপু, অনেক ভালো থাকেন আপু। সবার আগে নিজের চরিত্রটা ধরে রাখো, সবাই তো বলতে পারে না বাট দুঃখে পাশে থাকতে, সবাই বলতে পারে বাট দুঃখে পাশে থাকতে পারে না, ফেনি টুনি, এক্স্যাক্টলি। আর আমি আপু সবসময় খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। কে কী মনে করলো, আমি সত্যি কথা বলতে আপু ভয় পাই না, কে কী বললো না বললো আমার কিছু যায় আসে না। এই বিজনেস করতে এসে কম বাধা বিপত্তির সম্মুখীন তো হই নাই, কম সমস্যার সম্মুখীন তো হই নাই, অনেক কিছু ফেস করে আজকে আপু এখানে দাঁড়াইছি। কত মানুষ আমাকে নিয়ে কত কিছু বলছে, একটা সময় পরে ওরা নিজেরাই বলা বলি থেমে গেছে। ওরা বলতে 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 দেখছে যখন আমার কাছে আর পাত্তা পায় না, তখন নিজে থেকে অফ হয়ে গেছে। আমি বহুত মানুষকে ইগনোর করি আপু, বহুত মানুষকে। Mehnaz Shaukat Wasima, trust me, I do like your vibe. Whatever the universe tells, life is short. Just stay happy, stay chill, ignore the negative, toxic people. Hope you get more successful. Thank you so much, Mehnaz Shaukat Wasima. Thank you, love you. Thank you so much. দোয়া করবেন আপু। আমি সবসময় নিজের ডেডিকেশন, নিজের কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সবসময় আমি আমার যেটা এথিক্স, আমি নিজের এথিক্স মেনটেন করে চলি। আমি সবসময় চাই মানুষের পাশে দাঁড়াইতে, কাজ করতে। সফলতা সবার কাছে ধরা দেয় না আপু, তাই অনেকেই অন্যের সফলতা সহ্য করতে পারে না। মার্জানা ইসলাম, সেটাই আপু। কত জানেন মানুষ কত কিছু লিখে, বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসে, বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করে, বেশিরভাগ মানুষ আমাকে রেসপেক্ট করে, এবং মানুষের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি এখানে। বাট কিছু মানুষ আছে, ধরেন ও নিজের জীবনে কিছু করতে পারে না, আমার প্রতি প্রচণ্ড জেলাস, সারাদিন আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে পারে, আমি ওদেরকে টুক করে ব্লক করে রাখি। কারণ ও কি স্ট্যাটাস দিছে সেটা আমার দেখার দরকার নাই, সেটা দেখে আমার নিজের মাথা খারাপ করার কোনো দরকার নাই। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, এবং ইগনোর হচ্ছে বেস্ট মেডিসিন এইসব মানুষের জন্য। সো এইসব মানুষকে জাস্ট ইগনোর করবেন, দ্যাটস ইট। ওইটাই ওর জন্য সবচেয়ে বড় অপমান। সো আমাকে নিয়ে যখন কেউ এরকম টোস্ট করে, এইসব কথাবার্তা বলে, আমি একদম জাস্ট ইগনোর করি। আমি চিনিও না, আমার এমন একটা ভাব যে আমি একদম ওদেরকে চিনিও না, আমি একদম ডিরেক্ট ব্লক করে দিই। ও যা খুশি পোস্ট দিক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি শুধুমাত্র জানি আমাকে কি কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, নিজের কাজ নিয়ে থাকি। মেকআপ অ্যান্ড সার্জারি ছাড়াও কত সুন্দর লাগে, মালিহা রহমান। থ্যাংক ইউ সো মাচ আপু। ফেনীতে একটা শপ দিও যেন তোমার সাথে দেখা করতে পারি, ফেনী টুনি। ইনশাআল্লাহ আপু, ফেনীতে আমরা মেলা দিব। আপনার জন্য ফোনে কোনো প্রিয় ব্যক্তি অপেক্ষা করছে, কতক্ষণ ইগনোর করবেন? উইজারডি, আমার জন্য ফোনে প্রিয় ব্যক্তি অপেক্ষা করতেছে, আপনারা কে বলছে? নুসরাত ইসলাম, আপনি উচিত কথা বলেন। আপু, উচিত কথাই তো কিছু মানুষ নিতে পারে না, উচিত কথাটাই কিছু মানুষের সহ্য হয় না আপু, তখন শুধু দোষ খুঁজে বেড়ায়। ও তুমি তো লাইফ করছো, তুমি তো এটা করছো, তুমি তো সেটা করছো। আরে ভাই, এটা আমার কাজ। দেশের ইকোনমিক অবস্থা এত খারাপ, কেউ কি কারো কাজ বন্ধ করে বসে ছিল বলেন? এই যে যারা আন্দোলন করছে, যারা প্রতিবাদ করছে, ওখানে তো দেখছি সবাই স্টুডেন্ট।
কেউ কি কারো চাকরি বাকরি ফালায়া কাজ মার্কেট দোকানপাট বন্ধ করে ওখানে যা দাঁড়াই ছিল না তো। তারা সবাই স্টুডেন্ট, যারা গেছে তারা সবাই স্টুডেন্ট। বাট এটা আমার কাজ, আমাদেরকে এত অ্যাটাকিং মোডে আপনারা কেন থাকেন, কেন এত অ্যাটাক করেন? আর আমি তো বললাম যে এখন দেশের ইকোনমিক অবস্থা এত খারাপ, মানে 80% সেল ডাউন, 80% সেল জাস্ট ডাউন হয়ে আছে। পরিশ্রম ছাড়া কেউ সুখী হতে পারে না, তুমি তার প্রমাণ, দা প্ল্যান, একদম। আর পরিশ্রম ছাড়া আপনি যদি নিজে ভালো না থাকেন, আপনি আরেকজনকে কিভাবে হেল্প করবেন? আপনাকে অন্যজনকে হেল্প করতে হলে আগে আপনার নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে স্ট্রং থাকতে হবে। আপনি যদি কাউকে হেল্পও করতে চান, আপনার তো নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজের পায়ের নিচে মাটি থাকতে হবে। নিজের পায়ের নিচে মাটি না থাকলে আপনি আরেকজনকে কিভাবে হেল্প করবেন? নর্মাল মেকআপ ছাড়া সুন্দর লাগতেছে, ক্যাপ্টেন সাগর খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে কতটা পরিশ্রম করে সেটা যদি নারীরা বুঝতো, তবে নারীর শত্রু নারী হতো না, মার্জানা ইসলাম, এক্স্যাক্টলি। অথচ দেখেন আপু, আমাদের দেশে নারীরাই নারীদের শত্রু, সবাই না, কিছু কিছু মহিলা নিজে কোনো কাম কাজ করবে না, কিভাবে অন্যকে অ্যাটাক করবে, অন্যকে একদম চিপকায় ধরবে, অন্যকে নিয়ে হাসাহাসি করবে, অন্যকে কিভাবে ছোট করবে, ওই ধান্দায় থাকে সারাক্ষণ। কিভাবে নোংরা কমেন্ট করবে, কিভাবে আরেকটা মেয়েকে কিভাবে ছোট করা যায়, সে কিন্তু প্রেক্ষাপট বুঝবে না। আমি কি প্রেক্ষাপটে আছি, বা আমি এই অবস্থায় কি সময় পার করতেছি, কি কঠিন সময় পার করতেছি। এখন মানুষের স্যালারি দিতে আমাদের জান বাইরে যেতেছে, বা আমরা যে আমাদের স্টাফদেরকে স্যালারি দিই সেটাও আমরা আমাদের লস থেকে দিতেছি, নিজের পকেট থেকে দিতেছি। এত খারাপ অবস্থা বিজনেসের। সো যার যার প্রেক্ষাপট, যার যার সমস্যা শেষে বুঝতেছে, তাই না? মালিহা রহমান 2 বাচ্চার মা, তারপরে কত কষ্ট করে নিজের অবস্থানটা ধরে রাখছেন। আসলে আপনার কাছ থেকে সবাই শিখতে পারবে। দোয়া করবেন আপু। মানুষ মনে করে যে ও আচ্ছা সব কিছু, ও আচ্ছা টাকা মনে হয় বললেই চলে আসে। কত কিছু আপু স্যাক্রিফাইস করে। আমারও তো ইচ্ছা করে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে, নর্মাল লাইফ লিড করতে, বাট আর পারি না, বাচ্চাদেরকে টাইমই দিতে পারি না। অনেক কাজ করা লাগে আপু, অনেক কাজ করা লাগে। আরকান রহমান, শোনেন, ইমোশনাল কথাবার্তা বলে যদি কাস্টমারের কাছে কাপড় সেল করা যেত, তাহলে সবাই লাইভে এসে কান্নাকাটি করে কাপড় সেল করে ফেলতো। বুঝতে পারছেন? আপনার মতো মানুষ শুধুমাত্র নেগেটিভিটি খুঁজে বেড়াবে। আই এম সরি টু সে, আপনাকে আমি আউট করে দিলাম আমার লাইফ থেকে, কারণ আপনার মতো মানুষ নেগেটিভ জিনিস ছাড়া কিছু চিন্তা করতে পারেন না। ইমোশনাল কথাবার্তা বলে কেউ কাপড় সেল করতে পারে না। কারণ কি জানেন, মানুষ ইমোশন দিয়ে কাপড় কেনে না। মানুষ কাপড় তখন কিনে, আপনি যখন মার্কেটে যাবেন, একটা কাপড় যখন কিনতে যাবেন, আগে প্রথমত আপনার সে কাপড়টা পছন্দ হওয়া লাগবে, তারপরে সেটার দামটাও পছন্দ হওয়া লাগবে। ইমোশন দিয়ে কাপড় হচ্ছে বিলাসী পণ্য। এটা ভাত, চাল, ধান, ডাল, তেল, সবজি এগুলা না যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাকে কিনতেই হবে, খেতেই হবে। আমি আচ্ছা ঠিক আছে, আমার তো কিনতেই হবে, আমি একজনের থেকে কিনি। ইমোশনাল কথাবার্তা দিয়ে এগুলো চলে না। কাপড় চোপড় হচ্ছে বিলাসী পণ্য। মানুষের চোখে ভালো লাগলে, দেখে ভালো লাগলে, দামে মিললে তাইলেই মানুষ কিনে। বুঝতে পারছেন? তো সব জায়গায় নেগেটিভ কথা ছড়ায় না। জলি ফারজানা, আমাদের দেশের মানুষ বেশি আবেগী, কেউ ভালো কাজ করলে পেছনে টানে ধরে নামাতে চেষ্টা করে, সেটাই আপু। উর্মি আয়াদ, লাভ ফ্রম গোপালগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফয়সাল ভাই, আপনার শপে একটা যোগ দিবেন, আমি সিভি জমা দিছি। কোন শপে সিভি জমা দিছেন? ইউ আর এ গুড ওয়ার্কিং ওমেন। তমালিকা নাথ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন দিদি, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আফরোজা আক্তার স্মৃতি আপু, আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা, সবসময় বাচ্চাদের নিয়ে ভালো থাকবেন আপু, দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনুপ্রেরণা, এস আর শাহাদাত, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি যে এই কাজ করতে এসে কত মানুষের যে গালি খাওয়া লাগে, এই কাজের জন্য কত মানুষের গালি খাওয়া লাগে, বাট এইভাবেই আসলে কাজ চালায় নিয়ে যেতে হয়। আপনি যখনই একটা কাজ করবেন, দেখবেন কত মানুষ আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে, বাট ট্রাস্ট মি, আপনি যদি এইগুলো ওভারকাম করে, এই মানুষের গালাজ, মানুষের এই কটু কথা, এইসব ওভারকাম করে আপনি যদি লাইফে এগিয়ে যেতে পারেন না, আপনাকে আর কোনোদিন পিছনে তাকাইতে হবে না।
মানুষ খারাপ কথা আপু বলবেই, বাট আপনি যখন একদিন সাকসেসফুল হবেন তখন আপনার এগুলো যখন ভাববেন যে ইস, মানুষ কত কথা বলছে, মানুষের কথা কথা শুনে এগুলো ওভারকাম করে আপনি এই জায়গায় আসছেন, তখন আপনাকে এগুলো আনন্দ দিবে। ইমোশনাল হলেই যদি বিজনেস চলতো তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না, কারণ গরিবের ইমোশন বেশি। দা প্ল্যান, এক্স্যাক্টলি সেটাই। দেখেন মানে আপনি যখনই কোনো কাজ করবেন দেখবেন আপনার আশেপাশে মানুষ অনেকে অনেক রকমের কথা বলবে, বাট আপনি যদি জীবনে এই মানুষের কথাগুলো হজম করতে পারেন, মানুষের কথাগুলো হজম করে যদি জীবনে আগায় যেতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন, ট্রাস্ট মি। আর আপনাকে তখন আর কোনো কিছু গায়ে লাগবে না। আমাকে যেমন এখন যে যেটাই বলে আমার কোনো কিছু আমার গায়ের মধ্যে লাগে না, একদম কোনো কিছু গায়ের মধ্যে লাগে না আপু। এখন আমার কাছে মনে হয় যে এইসব মানুষ সারা জীবনই আমাকে আটকানোর চেষ্টা করছে, সারা জীবনেই খারাপ কথা বলছে, কিছু মানুষ সারা জীবনেই পিছনে টেনে ধরার চেষ্টা করছে, এরা কোনোদিন আমার বিপদের সময় এদেরকে পাওয়া যাবে না। সো আমার শুধু আমার কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। সো আমি সবসময় এটাই আপু করি, কারণ আপনি বিপদে পড়লে আপনার আশেপাশে কাউরে পাবেন না। সো শুধুমাত্র নিজের কাজটা মনোযোগ দিয়ে করেন, মানুষের জন্য মানুষের পাশে থাকেন, মানুষকে হেল্প করেন, পারলে আরও 2টা মানুষের হেল্প করেন, কোনোদিন মানুষের ক্ষতি করেন না। একদম বাস্তববাদী এবং সময় সম্পন্ন কথা বলেছ, জেনুইন কথা। সবাই যদি না বুঝে কিছু করার নাই, তমালিকা নাথ, সেটাই আপু। সো যাই হোক, কালকে থেকে আমাদের পুনরায় সব কিছু চালু থাকবে, আমাদের লাইভ হবে, রেগুলার সব কিছু হবে। সেটাতে যে যেটাই কমেন্ট করুক, যে যেটাই বলুক, কিছু যায় আসে না। হ্যাঁ, আমাদেরকে টিকে থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। আজকে আমার কোম্পানি বন্ধ হয়ে গেলে কেউ এসে আমার কোম্পানি চালু করে দিবে না। দা প্ল্যান, রাইট। একটা কেকের পোস্ট করলে শুরু করে দেয়, আপনাদের তো মন নেই ঘরে বসে কি কেক খান, এটা বুঝে না যে কাস্টমারের নেওয়া কেক আমার পেজে আপলোড করতে হবে, বা এটা আমার কাজ বুঝতে চান পাবলিক। সেটাই এগুলোর ধার ধারেন না আপু, আপনি জাস্ট নিজের কাজ করে যান। মানুষের কথা শুনলে জীবনে আগাইতে পারবেন না। এইগুলো 2-3 দিন বলবে, 2-3 দিন পরে দেখবেন আর কেউ কিছু বলতেছে না। সো এরকম আমরা প্রচুর দেখছি আপু। দেশে যখন বন্যা হয়, দেশে যখন কোনো দুর্যোগ আসে, সবার আগে ওরা কাকে অ্যাটাক করে? অনলাইন ব্যবসায়ীদেরকে, আমার আপনার মতো অনলাইন ব্যবসায়ীদেরকে। বলে দেশে বন্যা হচ্ছে তুমি লাইভ করতেছো কেন, দেশে মুখটা হচ্ছে আগুন লাগছে তুমি লাইভ করতেছো কেন, দেশে ওটা হচ্ছে তুমি লাইভ করতেছো কেন। অথচ দেখেন অন্যান্য সকল প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু চালু আছে, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি, আমি, আপনি, আমরা যারা অনলাইনে কাজ করি, তখন এই তুমি কাজ করতেছো কেন, তুমি এটা করতেছো কেন, তুমি সেটা করতেছো কেন, দেশে উঠেছে ভাই। দেশে যেটাই হোক সেটার জন্য দায়ী তো, দোষী তো আমরা না। আমরাও আপনাদের মতো মানুষ, আমাদেরও কষ্ট লাগে, আমাদেরও দুঃখ লাগে, বাট আমাদেরকেও তো নিজের কাজটা করতে হয়, তাই না? টুনিরাচার আপু, টাকা অনেক বড় পাওয়ার, কোনো কিছু কিনতে গেলে বা প্রয়োজন মেটাতে গেলে কেউ জানতে চায় না টাকাটা কোথায় কিভাবে ইনকাম হচ্ছে, তাই কাজ করে যেতে হবে। সেটাই। আজকে আপনি একটা বিপদে পান, আপনার একটা অসুখ বিসুখ, কাউরে পাশে পাবেন না। তো কাজ করে যেতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। কালকে থেকে আমাদের সব আজকে থেকে অলরেডি তো 12টা পার হয়ে গেছে, আমাদের সকল কিছু চালু থাকবে। অ্যাগেন আমাদের সকল রেগুলার লাইভ সব কিছু চালু থাকবে। সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া। আবারও হচ্ছে যে দুঃখ প্রকাশ করছি, এত বড় একটা ট্র্যাজেডি, এত বড় একটা ঘটনা, এত বাবা মার বুক খালি হয়ে গেছে সবার। মানে এই দুঃখ, আসলে এই দুঃখ মুখে বলার মতো না, এই দুঃখ প্রকাশ করার মতো না। যার যায় সে বুঝে, আমি আপনি দূর থেকে সমবেদনা জানাইতে পারি, বাট শুধুমাত্র যার গেছে সেই বুঝবে, যার প্রিয়জন যায়। আর বাবা মা কখনো নিজের সন্তানের লাশ সহ্য করতে পারে না, এটা কত বড় দুঃখের আপু। এটা মানে আমরা হয়তো দূর থেকে বুঝতে পারি, যার যায় সে বুঝে। অনেক দোয়া করি, অনেক দোয়া করি, আল্লাহ বাচ্চাদেরকে বেহেশতের পাখি বানায় রাখুক। অনেক দোয়া করি যারা মারা গেছেন, যারা আহত, আল্লাহ তাদের দুঃখ কমায় দিক, যারা আহত তাদেরকে আল্লাহ ভালো করে দিক। অনেক দোয়া করি আপু। আর আপনারা যারা দেখছিলেন, এতক্ষণ ধরে আমার লাইভের সাথে ছিলেন, রুহিনা তাসনিম, আপনি একটু লাইভটা শুরু থেকে দেখেন। আপনার মতো মানুষকে বোঝানো আমার পক্ষে ভাই সম্ভব না। 2 দিন একটা কোম্পানি অফ রাখলে, 2 দিন একটা ব্যাংকে অফ রাখতে বলেন, 2 দিন একটা স্কুলকে অফ রাখতে বলেন, 2 দিন একটা প্রাইভেট কোনো কোম্পানিকে অফ রাখতে বলেন, দেখি আপনাদের কথা শুনে কোনো অফিস 2 দিন অফ রাখবে কিনা। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান তো ঠিকই চলতেছে। আপনি আপনার আশেপাশে যে মুদির দোকান যেটা খোলা ছিল, ওই মুদির দোকানদারকে যা বলতেন যে এত বড় ট্র্যাজেডি হয়েছে, তুই 2 দিন মুদির দোকানটা বন্ধ রাখ। আপনার আশেপাশে যে দোকানপাট আছে, মার্কেট আছে, সেখানে যা বলতেন যে 2 দিন মার্কেটটা বন্ধ রাখ।
দেখেন 2 দিন বন্ধ রাখে কিনা। যার যার সমস্যা শেষে বুঝে। আপনি দূর থেকে অন্যজনের সমস্যার কথা তো আপনি বুঝবেন না। অন্যজনের কোম্পানি কিভাবে চলতেছে, একদিনে কত টাকা লস হয়, 2 দিনে কত টাকা লস হয়, সেটার হিসাব আপনি বুঝবেন না। সো আপনার মতো পাবলিককে কেউ বুঝাইতে পারবে না। যে 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 যতটুকু পানির মাছ সে ততটুকু পানির ঘনত্ব বুঝবে। বুঝতে পারছেন? সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, সবার জন্য অনেক দোয়া রইল, সবাই ভালো থাকেন। গতকাল দিয়েছি আপু। আচ্ছা, হুমায়রা আফরিন হিমু, আপনি কালকে আসেন সন্ধ্যার পর, আমি দেখতেছি আপনার বিষয়টা, চাকরির বিষয়টা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, টাটা। সবার জন্য অনেক দোয়া। মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন? অনেক দোয়া রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। জান্নাত আপু লিখেছেন রাইট কথা। দোয়া করবেন আপু, আপনারাও ভালো থাকেন। সবার জন্য শুভকামনা রইল, দোয়া করি আল্লাহ সবার দুঃখ কমায় দিক, আল্লাহ সব কিছু আমাদের দেশে শান্তি দিক এবং শান্তি দিক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, টাটা।